হ্যাপি তো না, মানে সবাই হ্যাপি তো? 500 টাকাটা 1000 টাকা হয়ে গেছে, লক্ষ্মীর ভান্ডার ভাতাতে খুশি তো? এই ভাতার জন্য না আজকে আরজিনগরে মেয়েটা মারা গেল। এই আরজিনগরে যে মেয়েটা মারা গেল, এই নিয়ে এখনো পর্যন্ত যা যা হলো, যা যা জল খোলা হলো, সমস্ত কিছু আমি ভিডিওটা দেখাবো। ভয়েস ক্লিপ থেকে কি পাওয়া গেল, মোড়টাকে কিভাবে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা আগেও দেখেছি যে স্বপ্নদীপের কেসে ছেলেটার মৃত্যু, সেখান থেকে হোস্টেলে মানে যারা সুপার সিনিয়র তাদের থাকা, সেখান থেকে গাঁজা, কিভাবে মোড়গুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এইটাতেও তাই হবে, আমার যেটা মনে হচ্ছে এই ভিডিওটাতেও তাই হবে। শেষে কিচ্ছু না, আমার মনে হচ্ছে না যে দোষীটা পাবে শাস্তি, কারণ আস্তে আস্তে জিনিসটা ওই তৃণমূল, বিজেপি, বাম এইরকম হয়ে যাচ্ছে, আর কিচ্ছু না। এইটা যদি রাজনৈতিক আন্দোলন হয়ে যায় তাহলে কোনো রেজাল্ট পাওয়া যাবে না। তো আমি তো প্রথমে মানে আমরা কেউই জানতামই না যে অ্যাকচুয়াল হয়েছেটা কি। প্রথমে সঞ্জয়কে ধরা হলো, সঞ্জয় পুলিশের গাড়ি নিয়ে ঘুরতো এটসেট্রা এটসেট্রা, কিন্তু অ্যাকচুয়ালি যে কি হয়েছিল সেগুলো এই ভয়েস ক্লিপ গুলো বেরোলো, তারপরে আমরা বুঝতে পারছি। হ্যাঁ তো বলো এবার। বলছি ওটা হয়েছে কি বলতো, ও 2টো অব্দি পেশেন্ট দেখেছে, ঠিক আছে? রাত্রি পেশেন্ট দুটো? রাত্রি 2টো, ঠিক আছে? আচ্ছা। 2টো অব্দি পেশেন্ট দেখেছে, দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে 4জন বন্ধু মিলে খেয়েছে, ডিনার করেছে। করে ও খুব টায়ার্ড ছিল, যেহেতু 36 ঘন্টা ডিউটি ছিল, টায়ার্ড ছিল। ও কি করেছে, ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। তারপরে মানে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে টুমে ঘুমানো হয়? মানে আমি যদিও কোনো আইডিয়া নেই, ওই জন্য জিজ্ঞেস করছি। না, এবার একটা রেসিডেন্টাল ডক্টর রুমস থাকে, আচ্ছা। বুঝতে পেরেছিস? তারপরেও সেমিনার থাকে। এবার সেমিনারে একটা বেড থাকে, আর ডক্টরস রুমে 2টো 3টে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে। আচ্ছা আচ্ছা। মেনলি ডক্টরস রুমে শোয়ার কথা, ঠিক আছে? হয়েছিল কি, ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে, কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে, যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে, দেখেছিস রুমটা ভেঙেছে একটা ভিডিও ঠিক দেখছিলাম। বাথরুমের পাশেই, ঠিক আছে? মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে। অ্যাকচুয়াল কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে, ওই রুমটার ভেতরে, ডক্টরস রুমে ঘটনাটা ঘটেছে। ওই বডিটাকে ডক্টরস রুমে ওই দিন আর কেউ ছিল না, খালি মানে অনলি ওই দিদিটাই ঘুমাচ্ছিল? হ্যাঁ, এবার তোকে আমি বলি, অন কলে নিশ্চয়ই একজন থাকবে না, ওরা জুনিয়র সিনিয়র মিলে থাকে। এমনকি থার্ড ইয়ার একজন থাকবে, সেকেন্ড ইয়ার একজন থাকবে, প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্নরা থাকে। আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে, কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে, মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে। আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড, ঠিক আছে? তো কেউ কি শুনতে পায়নি? কেউ শুনতে পায়নি। ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম। এবার দেখ, ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয়, একটা ভায়োলেন্ট হয়, বুঝতে পেরেছিস? তারপরে আবার কি, যে 4জন ওর সাথে খেয়েছে তারা কোথায়, তারা কেন মিডিয়ার সামনে আসছে না? তাই তো, তারা কেন আসছে না? তোমার ওই দিন ডিউটি ছিল না রাতে? ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম। আচ্ছা। আমি নাইটে ডিউটি করে এসেছি, আমার লাস্ট নাইট ছিল। তো আমার তো 3 দিন নাইট থাকে, 3 দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল, লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট। বুধবার রাতে ঘটনাটা ঘটেছে, আমি বাড়িতে এসেছি, রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি। 3টের সময় আমার কাছে ফোন এসছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে, ইমিডিয়েট আয়। তখন গিয়ে দেখি আরজিকরে এই অবস্থা, পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল। গিয়ে দেখি পুলিশ ছয়লা, মানে আর ওকে যেভাবে, আমি তো বডিটা দেখেছি রে, মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না। রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে, একদম এরকম, মানে মানে অদৃশ্যমান। মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু। এখন আমরা বুঝতে পারছি না, ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে। দেখ, ওর আমার তলাটায় না, কিন্তু ওর থেকে ও থাকে 4তলায়, 4তলায় ঘটনাটা ঘটেছে, ঠিক 2টো ফ্লোর নিচেই আমি থাকি, আমার রুমটা, ঠিক আছে? কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আরজিকরটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তাহলে ডক্টরস রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে। এবার দেখ, নিয়ে যাওয়া হয়েছে, ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব, দিস ইজ এ ইম্পসিবল। পুরোপুরি গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয়। আর শুধুমাত্র রেপ নয়, রেপ করলো ছেড়ে দিল, ঠিক আছে, ওকে রীতিমতো মার্ডার করেছে।
মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে, হ্যাঁ, ওটা হচ্ছে ওর ওই বন্ধু বান্ধব মেবি ইয়েস জড়িত। এক্স্যাক্টলি। হয় ওর বন্ধু বান্ধব কেউ, ঠিক আছে, মানে 4 জনের মধ্যে কেউ, আইদার ওকে এমন কিছু করতে বলতে, দেখ বড় বড় কোম্পানিতেও তো এরকম হয়, মানে হুম হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ হুম করো, নয় হুম তুমি হুম চাকরি হুম ছেড়ে চলে হুম যাও, হুম 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 হয় তো। হুম হুম এখানেও সেরকম কিছু একটা হয়েছে। যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয়, কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে, বুঝতে পেরেছিস? তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে, পুরো ব্যাপারটাকে। তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে? এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে। আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে, ডেপুটি সুপার চেঞ্জ হুম হয়ে গেছে, তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ, সব চেঞ্জ হয়ে গেছে। হুম তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল, সিস্টাররা ছিল, ওয়ার্ড বয়রা ছিল, মাসিরা ছিল, সবাইকে ডেকে এখন হুম সাসপেন্ড করা হয়েছে। হুম তারা কোথাও যেতে পারবে না, রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে, আজকেও কোর্টে গেছিল সবাই। হুম তারপরে উম, তারপরে তোমার তোর এগুলো হলো, তারপরে তোর কি বলে, আরে বল না, ওই সিবিআই এটা হয়েছে কি, মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে, হুম অ্যাকচুয়াল কিন্তু ও নেই, হুম ঠিক আছে? ওর এতটা ক্ষমতাই হয় না। ও অত রাত্রে কি করতে যাবে? হুম ও অত রাত্রে ওখানে কি করতে যাবে? ও না পেশেন্ট, ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে, তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে, নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে, সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা, তা ঝাঁপিয়ে পড়েছে ওর উপরে। হুম এরকম কিছু কি, তাও কিছু নয়, শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায়, ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে, এইটুকুই দেখা গেছে। তারপরে হচ্ছে কি, তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে। যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক 2 দিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে ডক্টর যে রুমের হুম দেওয়ালটা আছে ওই হুম দেওয়ালটা ভেঙে দিয়েছে। কেন? প্রথমে ওকে বললো সুসাইড করেছে, আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুসাইড করেছে। হুম তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি, এটা রেপ করেছে, রেপ করে মার্ডার করা হয়েছে। হুম বুঝতে পারলি, এখানে বিশাল বড় একটা গেম চলছে। এবার আর যে ওর উপর কি রাগ ছিল মানে? হ্যাঁ 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 হ্যাঁ, এবার দেখো এই জিনিসটা হয়ে যাওয়ার পরেই আন্দোলন শুরু হয়েছিল। আমরা ভয়েস ক্লিপ থেকে তো এটা যেটা বুঝতে পারলাম যে একটা গোটা গ্যাং, এবং তার পিছনে ওই মেয়েটাকে মেন মোদ্দা কথাটা হচ্ছে যে এই থিসিস জমা দেওয়া অনেকগুলো বিষয় আছে, মানে অনেকগুলো স্টেপ বাই স্টেপ আছে ব্যাপারটা। যেমন একটা হচ্ছে যে টাকা নিয়ে পাস করানো, থিসিস জমা নেওয়ার জন্য টাকা নেওয়া, ড্রাগস এর ব্যাপার, তারপরে পয়সা নিয়ে মানে মানে বেশি দামে ওষুধ বিক্রি করা, অনেকগুলো ব্যাপার একসাথে ঢুকেছিল। আর ওই মেয়েটা এই সমস্তটা জেনে গিয়েছিল, যার ফলে কি হলো না ওই মেয়েটাকে ওর বন্ধুরা একসাথে বসে, যেটা বুঝতে পারলাম ওই ভয়েস গুলো শুনে, যে বন্ধুরা একসাথে বসে কিছু খাওয়ালো, দেন তাকে রেপ করা হলো, গ্যাং রেপ করা হলো, এবং সেটা 150 ml পাওয়া গেছে। নিশ্চয়ই একজন দুজনের কাজ না, মিনিমাম 5 থেকে 10 জন 15 জন হতে পারে, জানি না। এবং তাদের মধ্যে একজন হচ্ছে সঞ্জয়। এবার সঞ্জয় ড্রাঙ্ক অবস্থায় সত্যি ওখানে গিয়েছিল না কি জানা যায়নি, সঞ্জয়কে পুলিশ ধরেছে এটসেট্রা, এটাই যেটা বুঝতে পারলাম। আর এটা একজনের কাজ নয়, এবার বাকিদের কেন ধরছে না আমরা জানি না। এবার এই সমস্ত কিছুটা না ওখানকার যে প্রিন্সিপাল বা যারা যারা মাথায় আছে তারা সবাই জানতো। আর ওই জন্যই ওদের আস্তে আস্তে মনে অ্যারেস্ট করা হতে পারে, আমি জানি না এখনো পর্যন্ত, কিন্তু ওদেরকেই গার্ড করে রাখা হচ্ছে, ওরা সামনেই আসতে চাইছে না। বিচার চেয়ে বাংলা জুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ, তাল কাটলো আরজি করেই। দেখো আন্দোলন হচ্ছে, আর সব থেকে বড় কথা যে ওখানকার ছেলেমেয়েরা যারা আন্দোলন করছে তারা অনেকটা লোক দেখানো। এটা ওখানকারই দুজন ভয়েস মানে ছেলের কথাবার্তায় উঠে এসেছিল কদিন আগে, আমি TV9 বাংলায় দেখলাম। যাই হোক, তো এবার এইগুলো বেরিয়ে যাওয়ার পর থেকে না আমরা যেটা 14ই আগস্ট রাত্রিবেলা, মানে 15ই আগস্টের স্টার্টিং এ 12টার সময় আমরা যেটা দেখতে পেলাম যে আমরা রাত দখলের একটা ব্যাপার ছিল। এবার রাত দখল হচ্ছে ঠিক আছে, কিন্তু ওই সময় আরজি নগরে ওই 45 মিনিট বাইরে থেকে কিছু লোককে নিয়ে চলে আসা হলো, একটা বিশাল সংখ্যক একটা বাহিনীকে, গুন্ডা বাহিনীকে, যারা এসে চিকিৎসকদের নাম ধরে মানে মানে ডেকে ডেকে তাদেরকে মারবে এরকম হুমকি দিল। তারা পুলিশের সাথে ফাইট করলো, তারা আন্দোলনকারীদের সাথে ফাইট করলো। মানে ব্যাপারটা কিচ্ছু না, ব্যাপারটা হচ্ছে যারা এই সমস্ত মাথা যাদের এগেনস্টে আমরা লড়ছিলাম, প্লাস আন্দোলনকারী চিকিৎসকরা,
আন্দোলনকারীদের মধ্যে চিকিৎসক ছিল, স্টুডেন্ট ছিল, সাধারণ মানুষ ছিল, আর একদিকে ছিল যারা প্রিন্সিপাল, যারা এটাকে সাপোর্ট করছিল তারা। এবার দুজনের মধ্যে ফাইটটা চলছিল। মাঝে একটা থার্ড পার্টি এলো যারা আন্দোলনকারী হয়ে ঢুকে এদেরকেও অ্যাটাক করার চেষ্টা করলো, এদেরকেও অ্যাটাক করার চেষ্টা করলো, কিছুটা পুলিশকে অ্যাটাক করার চেষ্টা করলো, এন্ড প্রমাণ লোপাট করার চেষ্টা করলো। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটাই যে তারা এতটা অশিক্ষিত যে থার্ড ফ্লোর মানে 4 তলা এটাও তারা বুঝতে পারেনি। তার ফলে তারা অ্যাকচুয়ালি যে প্রমাণ লোপাট সেটা করতে পারলো না। ও হ্যাঁ, তার আগে অবশ্য বাথরুমের যে দেওয়ালে তারা ওই সমস্ত কাণ্ড কারখানা করে হাত পা ধুয়েছিল সেই দেওয়ালটা পর্যন্ত ভেঙে দেওয়া হচ্ছে। তার ফলে সমস্ত প্রমাণ লোপাটের একটা চেষ্টা। সব থেকে বড় কথা হচ্ছে সঞ্জয়কে যদি এই সময় ফাঁসি দেওয়া হয় বা সঞ্জয়কে যদি শেষ করে দেওয়া হয় তাহলে তো সমস্ত প্রমাণ লোপাট হয়েই যাবে, আর কোনো গল্পই থাকবে না। তাহলে ওইখানেই কেসটা পুরো ফিনিশ করে দেবে, সঞ্জয়কে মেন শিরোনামে রেখে ফিনিশ করে দেবে সঞ্জয় মেন দোষী। হয়তো বা সঞ্জয় মেন দোষী নয়, কারণ এটা একটা গ্যাংয়ের কাজ, একজনের কাজ কখনোই না। আমার একটা বন্ধু TV9-এ ভালো রিপোর্টিং করে, আমি তার ইয়ে দেখি, তো সেও পর্যন্ত সেদিন রাতে সেইখানে লাইভ কভারেজ করেছিল। সেই তাণ্ডবে দোতলার দরজা কার্যত ভেঙে গিয়েছে, তালার শিল অক্ষত রয়েছে, কিন্তু দরজা এতটাই জোরে ধাক্কা দেওয়া হয়েছে, এত মানুষ ধাক্কা দিয়েছে দরজা কার্যত ছিটকে বেরিয়ে চলে এসেছে। আগের উপরে ঠিক 3 তলা যেখানে সেমিনার রুম রয়েছে। রিক্স নিয়ে TV9-এর রিপোর্টার একটা রুমে ছিল, তারা ভিডিওতে বলেছে যে তারা নেই কতটা রিক্সের সাথে তারা কাজ করছে। আমি আর জিমি ওটির পাশে একটা ঘরে অন্ধকার করে লুকিয়ে আছি। আমি যখন এমার্জেন্সিতে ঢুকেছিলাম ওরা টিউবলাইট ছুটছিল। আমি একটা জিনিস জাস্ট বুঝতে পারছি না যে ওদেরকে মানে যারা বাড়ি থেকে লোকরা আসছে ওদের কয়েকজনকে ধরেওছে, পুলিশ কি করছে? সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি হচ্ছে, ওই আমি বলেছিলাম প্রথমেই মোড় ঘুরিয়ে দেওয়া হবে। প্রথমে একটা গ্যাং রেপ, সেখান থেকে ড্রাগস, সেখান থেকে ওষুধের দাম বিক্রি, সেখান থেকে উপাচার্যের মানে যে ওই এখনকার প্রিন্সিপাল আছে তার কুকীর্তি, এই সমস্ত কিছু করে আস্তে আস্তে মোড়টাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এখন কথাটা হচ্ছে হামলাকারীরা কারা ছিল? এখন কিন্তু রেপ থেকে অনেকটা ব্যাপারটা সাইডে সরে চলে এসছে। হামলাকারীরা কারা ছিল? হামলাকারীরা যারা ছিল তাদের কে পাঠিয়েছে, বা হামলাকারীরা যারা ছিল তাদের ওই 45 মিনিট তাদেরকে পুলিশ কেন আটকালো না? সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পুলিশ কিছু ছবি পোস্ট করেছে, সেখানে কিছু হামলাকারীদেরও ছবি আছে, কিছু আন্দোলনকারী যারা ভালোভাবে প্রতিবাদ করছিল, মিছিল করছিল, চিকিৎসক তাদের ছবি দিয়েছে, দিয়ে গোটা ব্যাপারটাকে ঘেঁটে দিচ্ছে। এই ব্যাপার অনেকগুলো ব্যাপার আছে, একটার সাথে একটা ঘেঁটে দিলে গোটা ব্যাপারটা মানে সাধারণ মানুষের কাছে পুরো ধোঁয়াশা কুয়াশা যা তা হয়ে যাবে, এ দিয়ে আর কোনো রেজাল্টই আসবে না। আর ম্যাক্সিমাম মানুষ যারা মেন ক্ষমতায় আছে, যাদের হাতে মেন দায়িত্ব, তারা কিন্তু এইসব করে যাচ্ছে। সুতরাং আমিও 14 তারিখে রাতে মানে প্রতিবাদ মিছিলে আমাদের এখান থেকে হয়েছিল, আমি গিয়েছিলাম। তো আমরা সবার সাথে কথা বলে, অনেক মানুষ এসেছিল, তো আমরা সবার সাথে কথা বলে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছি যে আমরা সবাই না এই ঘটনা আর রিপিটেশন চাই না। মানে এই ঘটনাটা প্রতিবাদ করার জন্য মানে সারা দেশ জুড়ে অমিতাভ বচ্চনের নাতনি থেকে শুরু করে আয়ুষ্মান খুরানা তো ভিডিও দিয়ে দিয়েছে। काश मैं भी लड़का होती, कहते सुना है सबको कि लड़की को पढ़ाओ लिखाओ सशक्त बनाओ, और जब पढ़ लिख कर डॉक्टर बनती मेरी मां ना खोती उसकी आंखों का मोती। काश मैं भी लड़का होती। 36 घंटे का लगातार कार्य दुश्वार हुआ, बहिष्कार हुआ, बलात्कार हुआ, पुरुष के वहशीपन से साक्षात्कार हुआ। काश उन पुरुषों में भी थोड़े से स्त्रीपन की कोमलता होती। काश मैं ही लड़का होती। সমস্ত বলিউড, আলিয়া ভাট, শাহরুখ খানের সুহানা খান অনেকেই পোস্ট করেছে, অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু মেন কথা হচ্ছে আমাদের সবার প্রিয় সৌরভ গাঙ্গুলি এটা কি করছে? আমাদের দাদাগিরি, আমরা তো সবাই দাদাগিরিতে যেতে চাই, আমাদের সৌরভ দাদা কি করছে? To say Saurabh Ganguly, Saurabh, I'm really sad that তোমাকে মানুষ যেইভাবে দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমার মহারাজা, তোমাকে যেই আসনে মানুষ বসিয়েছে, তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো। তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো। যত ওই আনন্দবাজারীয় লোকজন এই ফেসবুক ইনস্টাগ্রামে তুমি দেখবে এই সোহম হরলিক্সের পার্টি, তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে। এই মানুষদেরকে আমরা চেনার এটা একটা মানে মোক্ষম সময় হয়ে গেছে, যা আমরা যে মানুষগুলোকে ওপরে রেখেছি তারা মানুষ বলার যোগ্য নয়, তাদেরকে টেনে নামিয়ে আনো নিচে।
আমাদের রচনাদি কি করছে? বাহ, রচনাদি যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? কেন হবে বলুন তো? এটা কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। আমি একজনের আমাদের সায়নী ঘোষ কি করছে, আমাদের সায়ন্তীকে কি করছে, আমাদের শতাব্দীরা কি করছে? তাহলে এরা নারী হয়ে এরা মানে সিরিয়াসলি একজন ডাক্তারের এই অবস্থা তো আমরা সবাই আমরা বোনরা যারা এখানে জমা হয়েছি একটাই কারণে উই ওয়ান্ট জাস্টিস। আর এটার জন্য আমাদের এত লড়াই করতে হবে কেন? এটা তো প্রাপ্য। ওই দুর্গাপুজোর সময় গিয়ে আমি অঞ্জলি দিলাম আর হাত জোর করে চলে এলাম, কালী ঠাকুরের পুজো করলাম আর চলে এলাম, তাহলে নারী শক্তির পুজো হয় না। নারী শক্তির পুজো অ্যাকচুয়ালি হয় যখন তুমি মহিলাকে সম্মান করবে। বাসে যখন আমার বোনরা আমি যখন কলেজে বুনুই খেতাম, সেটাও এক রকমের হ্যারাসমেন্ট। আর এটাও আজকে দিস ইজ দ্য এক্সট্রিম। এখনো সব থেকে বড় কথা আমি দেখলাম আমাদের সিএম যে সে তো মিছিল করছে, মিছিলে পা মিলিয়েছে, কিন্তু কথাটা হচ্ছে সমস্ত পাওয়ার যার হাতে সেই যদি মিছিল করে তাহলে আমরা কার দিকে তাকিয়ে মানে ভরসা পাবো যে হ্যাঁ সঠিক বিচার হবে বা কিছু? মানে একটা নোংরা ইতিহাস হয়ে গেল এটা একটা। আচ্ছা, আমরা তো অনেক ভালোবাসি আমাদের দেবকে, জিৎকে, প্রসেনজিৎকে, চিরঞ্জিতকে, সোহমকে, আবিরকে, অনির্বাণকে। পার্টিকুলারলি আমি দেব বলে টিএমসি বলতে চাইছি না, সবাইকে বলছি। আমরা জানি না, আমি তো জানি না এরা কতজন কত প্রতিবাদ করেছে বা নেমেছে বা কিছু। শ্রীলেখাকে দেখেছি, রুদ্রনীলকে দেখেছি, রুদ্রনীল আমাদের একটা কবিতাও লিখেছিল, রুদ্রনীলকে ধরাও হয়েছিল। যাই হোক, অনেকেই আছে, অনেকেই রাজনৈতিক রং হিসেবে আছে। আমি এজ এ রাজনৈতিক দল হিসেবে বলছি না, আমি জানতে চাচ্ছি যে এদের শাস্তি কেন হবে না? মানে এই ঘটনার পরে যদি এরা যদি বেঁচে যায়, এই ঘটনার এত রিপিটেশন করবে না পশ্চিমবাংলায়, আমি জাস্ট ভাবতে পারছি না। এরপরেও যদি সাধারণ মানুষ মানে বিচার যদি না আসে, মানে জাস্ট পরে বা উঠে দাঁড়ানোর ক্ষমতাটাই চলে যাবে। তো শেষে একটাই ভয় যে বাকি ঘটনাগুলো, যেমন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে, মানে প্রথমে কি হলো, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে টাকা পাওয়া গেছে। কত টাকা পাওয়া গেছে? 20 কোটি। পার্থ চট্টোপাধ্যায়ের একটা ফ্ল্যাটে 20 কোটি, 5টা ফ্ল্যাটে 20 কোটি, 5টা গার্লফ্রেন্ড, 5টা গার্লফ্রেন্ডের পরে 5টা গার্লফ্রেন্ডের বাড়িতে সেক্স টয় দিয়ে ব্যাপারটাকে মোড়টাকে ঘুরিয়ে দেওয়া হলো। এখানেও ঠিক অনেকটা স্বপ্নদীপের ক্ষেত্রে কি না, একটা ছেলেকে র্যাগিং এ মারা হয়েছে। র্যাগিং এর পরে কি না, ওখানে সিসিটিভি কেন বসবে না? সিসিটিভি কেন বসবে না থেকে কি ড্রাগস থেকে মানে গাঁজা থেকে কি যে এইভাবে ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়া হলো। তো ঠিক এইখানেও ব্যাপারটা ওরকম হবে না তো? কারণ এরা যদি শাস্তি পায়, লিটারালি এরা যদি শাস্তি পায় দোষীরা, এখানে অনেক কিছু বেরিয়ে যাবে। ড্রাগস থেকে শুরু করে, ওষুধ বেশি দামে বিক্রি করা থেকে শুরু করে, থিসিস রেডি, তার সাথে সাথে টাকা নিয়ে পাস করানো, সমস্তটা বেরিয়ে যাবে, সমস্তটা। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্ম